আমার নাম দীপাঞ্জন চক্রবর্তী। আমাকে যদি ওদের ভয় লাগে, ये डर मुझे अच्छा लगता है। আমি দেখবো রাত ৮টার পর উত্তরপাড়ার কোনো মেয়ে বাইরে গেলে তার সঙ্গে যদি কিছুই হয় বা কিছু হওয়ার উপক্রম হয়, আমি এই লালচুল তৃণমূল গুন্ডাদের ওই যোগীজির যে ওষুধ, সেই ওষুধটা এনে দেবো। আমরা যদি শাসক থাকি, আমি প্রমিস করছি আমি কোনোদিন শাসকের আইন চালাবো না, আইনের শাসন চালাবো। যেটা সে মানবে না তাকে বিসর্জন দেওয়ার জন্য পবিত্র গঙ্গা রয়েছে, সেটা আমি করবো। কোথায় কোনো স্ক্যান্ডাল আছে কিনা তার জন্য ঝাঁপিয়ে পড়েছে আইটি সেল, তৃণমূলের, সিপিএম এর, কংগ্রেসের। আর কিচ্ছু খুঁজে না পেয়ে কেউ বলছে ইনি কংগ্রেস করতেন, কেউ বলছে সিপিএম করতেন। একটা সাংঘাতিক আতঙ্ক ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। 15 বছরে উনি যা যা অন্যায় করেছেন, এই কামদুনির আমাদের বোনটি অভয়া, এদের অতৃপ্ত আত্মা ওনাকে ঘুমাতে দেয় না। হাজার হাজার বাঙালি শিক্ষিত ছেলেমেয়েরা দিনের পর দিন রাস্তায় বসে কেঁদেছে। এদের দীর্ঘশ্বাস, এদের অভিশাপ ওনাকে ঘুমাতে দেয় না। সাহিত্যের ভাষায় বলে না, স্টিলের একজোড়া মকরমুখী বালা, যেটাকে তোমরা ইংরেজিতে হ্যান্ডকাফ বলো, তো দেখতে পাচ্ছ। পুরোটাই আশাবাদী, কতটা নয়, পুরোটা আশাবাদী। বিজেপি আসছে এবং দীপাঞ্জন চক্রবর্তী এনএসজি কমান্ডো বিধায়ক হচ্ছেন উত্তর। গড়িতে গড়িতে 8 থেকে 80 পর্যন্ত বাচ্চারাও জানে। কারণ আগে তো মানে অফিস, রাস্তাঘাট সেই সবে তো মেয়েদের কোনো নিরাপত্তা ছিল না। এখন তো প্রত্যেকটা জায়গায়, অলিতে গলিতে, বাড়ি থেকে বেরোলে কোনো নিরাপত্তা নেই, কোনো কিছু নিরাপত্তা নেই। শিক্ষা নেই, শিল্প নেই, চাকরি নেই, সব কিছুতেই মানে সরকারের ব্যর্থতা, মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। উনি নিজে একজন পুলিশ মন্ত্রী, উনি একজন নিজে স্বাস্থ্যমন্ত্রী, সবেতেই ব্যর্থ। উনি মুখ্যমন্ত্রী হিসাবেও ব্যর্থ। আপনারা দেখতেই পাচ্ছেন 15 বছরে একটা শিল্প হয়েছে, একটা শিল্প হয়নি। 34 বছরে সব শিল্প তো তুলে দিয়েছে, আর 15 বছরে শিল্প আনেনি, শিল্প হয়নি। আর 26,000 যে চাকরি ভুয়ো সাদা কাগজে দিয়ে চাকরি দিয়েছেন, আর যোগ্য প্রার্থীদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছে, পরবর্তী প্রজন্মের শীত দ্বারা ভেঙে দিয়েছে। আমরা এই সরকারকে চাইবো? মানুষও চায় না। প্রত্যেকটা মানুষ চুপচাপ আছে, সময়ের অপেক্ষা। 29শে এপ্রিল চুপচাপ গিয়ে বিজেপিতে ভোট দেবে এবং বিজেপি সরকার গঠন করবে। কামদুনি থেকে শুরু করে আরজিকর পর্যন্ত, কাকদ্বীপ থেকে শুরু করে একদম দার্জিলিং পর্যন্ত সর্বত্র নারী সুরক্ষা নেই। বেকার যুবক যারা পশ্চিমবঙ্গে পড়াশোনা করে বড় হয়েছে, তারা কর্মসূত্রে ভিন রাজ্যে পালিত পরিযায়ী শ্রমিক হয়ে, এবং স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, শিল্প সবকিছুই পশ্চিমবঙ্গের থেকে শেষ হয়ে গেছে। এই তৃণমূলের বিগত 34 বছরের বাম সরকার দেখেছে, এই 11 বছরের তৃণমূল সরকার দেখেছে, 16 বছরের। অতএব মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজকে দেখুন এতগুলো টোটো চলে, অনেক ছেলেরা রয়েছে যারা গ্র্যাজুয়েট, কিন্তু ওরা কোনো কর্মসংস্থান নেই বলে ওরা টোটো চালাচ্ছে। এই জায়গাগুলোকে বন্ধ করে একটা শিল্প আনা, আমাদের এখানে হিমমটর রয়েছে, এখানে একটা আনার পরিকল্পনা হবে বা আইটি হাব হবে, এইগুলো করে শিল্প করে আমরা এই জায়গাটাকে পরিবর্তন করার চেষ্টা করেছি। এই রাজ্যটাকে উনি পশ্চিম বাংলাদেশে একটা পরিবর্তন করার একটা পরিকল্পনা উনি করে এগোচ্ছেন। আমরা সাধারণ মানুষ সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরে গেছে। তো আমরা কোনোদিনই আমাদের রক্ত থাকতে শরীরে আমরা বেঁচে থাকতে আমরা কোনোদিনই এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হতে দেবো না। পশ্চিমবঙ্গের প্রতিটা সাধারণ হিন্দু কেউ চাইবে না এটা, যে এই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হোক। তাই সবাই এই নির্বাচনে ঠিক করে ফেলেছে যে আমাদের এই সরকারকে উবড়ে ফেলবে, আর আমাদের এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির এমন একটা সরকার তৈরি হবে যা সোনার বাংলা গঠন করবে আগামী দিনে। আজকে দেখুন এতগুলো টোটো চলে, অনেক ছেলেরা রয়েছে যারা গ্র্যাজুয়েট, কিন্তু ওরা কোনো কর্মসংস্থান নেই বলে ওরা টোটো চালাচ্ছে। এই জায়গাগুলোকে বন্ধ করে একটা শিল্প আনা, আমাদের এখানে হিমমটর রয়েছে, এখানে একটা আনার পরিকল্পনা হবে বা আইটি হাব হবে, এইগুলো করে শিল্প করে আমরা এই জায়গাটাকে পরিবর্তন করার চেষ্টা করেছি। এই সন্ত্রাসবাদী তৃণমূল যে পরিস্থিতি আজকে করছে, এটা ঘরে ঘরে ওদের সন্ত্রাস ঢুকিয়ে দিয়েছে। আজকে আপনাদের চোখের সামনে দেখুন অভয়ের মা কেন দলে নামলো, অনেক আঘাত ওনার মনে। আজকে আরজিকর যে হাসপাতালগুলো ছিল, মানুষ আজকে যেভাবে হাসপাতালগুলোকে সরকারি বেছে নিয়েছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমে এসে কিন্তু হাসপাতালগুলোকে বলেছিল আমি সব ঠিক করবো, প্রত্যেকটা এটাই দৌড়ে দৌড়ে গেছিল। লাস্টের দিকে উনি ভুলে গেলেন। তাহলে উনি ভুলে যাওয়া, স্বাস্থ্যকে যদি ভুলে যায়, শিক্ষাকে যদি ভুলে যায়, তাহলে মানুষকে পরিষেবা দেবে কে? তো ওনারই তো কর্তব্য। কতগুলো দপ্তর উনি নিজের হাতে রেখেছিলেন। তাই এখন মানুষ চাইছে পরিবর্তন চাই। নমস্কার দীপাঞ্জন দা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি প্রথমেই যে প্রশ্নটা করব, যে প্রথমবার ভোটের ময়দানে আপনি
অনুভূতি ঠিক কেমন? প্রচারে কেমন সাড়া পাচ্ছে? তো দেখো দুটো জিনিস আলাদা, মানে আমরা যে সারা জীবন যেমন কাউন্টার টেরোরিস্ট ফোর্সে কাজ করেছি, এনএসজি তে বলুন, রতে বলুন, সেখানে আমাদের ওটা খুব সুস্পষ্ট ছিল যে দেশ মাতা বা রাষ্ট্র শক্তির যারা ক্ষতি করবে আমরা তাদের এলিমিনেট করে দিতাম। আমরা কখনোই বলতাম না যে আমরা এই মেরেছি সেই মেরেছি, আমরা নিশ্চিহ্ন করে দিতাম। কিন্তু সেখানে লোকে জানতেও পারতো না। এ তো তোমরাই নাম দিয়েছো কি, অজানা বন্দুকধারী, অজ্ঞাতনামা বন্দুকধারী, এটা তোমাদের মিডিয়ার দেওয়া নাম, আমাদের এরকম কোনো ফাইল হয় না। শাসক দল থেকে আগে শাসক দল থেকে এরকম একটা নাম দেওয়া হচ্ছিল। শাসক মানে কেন্দ্রের শাসক না রাজ্যের শাসক? রাজ্যে যারা তারা যদি, আমি তো অজ্ঞাতনামা নই, আমার নাম দীপাঞ্জন চক্রবর্তী। আমাকে যদি ওদের ভয় লাগে, ये डर मुझे अच्छा लगता है, ভয় লাগা উচিত। দেখো ওই ওই জায়গাটায় গিয়ে আমরা আমাদের অপারেশন মিশন শেষ করতাম, সেটা আমাদের লোককে জানানোরও ছিল না, প্রয়োজনও ছিল না। লোকে জানতো যে আমরা ঘুমাবো। এখানে আমি গত 5 দিনে বহু র্যালিতে জয়েন করেছি, আজকেও একটু পরে করব। মানুষের মধ্যে যে উন্মাদনা দেখছি, সেই উন্মাদনাটা কি জানো তো, মানুষ মুক্তি চাইছে। তুমি দেখবে একটা বহুদিন ধরে যদি একটা পাখিকে খাঁচায় বন্ধ করে রাখা হয়, খাঁচাটা খোলার পর বেরোনোর সময় সে কিছুক্ষণ না একটু একটা অদ্ভুত স্টেজে থাকে, সে বিশ্বাস করতে পারছে না যে সামনে পুরো খোলা আকাশ। তারপর যা তার খুশি হওয়া, যখন সে উড়ে যায়, সেই খুশিটা আমি দেখছি অ্যাডভান্স মানুষের চোখে মুখে। মানুষের চোখে মুখে, মানুষের রেসপন্সে। হাজার হাজার লোক ঘুরছেন। কালকে একটা রামনবমীর একটা শোভাযাত্রায় ছিলাম আমি, আমাকে বলে নিয়ে যাওয়া হয়েছিল আধ ঘন্টার জন্য, সেখানে প্রায় 3 ঘন্টা লাগলো, আমরা এগোতে পারছিলাম না। তো এতে আমি নিশ্চয়ই বুঝতে পারছি আমার একটা ক্ষতি না, আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে ফোর্সে আমরা জানতাম ডিসিপ্লিন ইজ দ্য বিগেস্ট থিং, নিয়মানুবর্তিতা। আর এখানে আমার প্রতিটা মিটিং এ, প্রতিটা র্যালিতে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হচ্ছে যে কি করব, মানুষের ভালোবাসা তো অনুশাসনের থেকে ছোট নয়। হচ্ছে সে রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, আনবিলিভেবল। এইবার আসন্ন নির্বাচনে আহ, প্রতিদ্বন্দ্বিতা করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, এবং আপনি কি বলবেন, কিভাবে দেখছেন এই লড়াই? তা আমি দেখো এখনো অবধি, এবং আমি প্রমিস করছি উত্তরপাড়ার মানুষদের, আমি শেষ দিন, প্রচারের শেষ দিন অবধি উত্তরপাড়ার মাটিতে আমার কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর নাম নিয়ে আমি একটা বাজে কথা বলবো না। কারণ যারা নিচ্ছে আমার নামে তারা নিক, হয়তো সাংস্কৃতিক ভাবে তারাই বহিরাগত। কারণ এই উত্তরপাড়া আর এই হুগলি জেলা, কোন্নগর, উত্তরপাড়া, শ্রীরামপুর, এই হুগলি জেলা ভারতবর্ষের নবজাগরণ তথা বাংলার নবজাগরণকে পথ দেখিয়েছিল। মুদ্রণ শিল্প, লোকে যে আজকে যে ছেলেমেয়েরা, বাচ্চারা যে বই পড়েন, সেই বই ছাপা মুদ্রণ শিল্প শুরু হয়েছিল এই শ্রীরামপুর থেকে। উইলিয়াম ক্যারি, আমি জানি না কজন নাম জানি। শ্রীরামপুর মিশনারি। এখানেই কালকে আমি গেছিলাম, আমার অসম্ভব দুঃখ হয়েছিল, সম্ভবত তোমাদের ওখান থেকে কেউ এসেছিলেন কিনা জানি না। আমরা তো ভারতীয় জনতা পার্টির সদস্য, আমরা বিশ্বাস করি হিন্দু সংস্কৃতি ঐতিহ্যে। ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে আমরা যে কোনো শুভ কাজে যাওয়ার সময় আমরা মন্দিরে পুজো দেই। কারণ পিশাচ বিনাশের জন্য, যাতে মা হোক, ভগবান বিষ্ণু হোক, মহাদেব হোক, মহাকাল, তারা আমাদের শক্তি যোগান। তো পিশাচ বিনাশের জন্য আমিও মন্দিরে গেছি। কিন্তু আমি আসল প্রচার শুরু করেছি এমন দুটো জায়গা থেকে যেটা আজকের লোক ভুলে গেছে। একটা তো ভুলেই গেছেন, আর একটাও প্রায় ভুলে গেছেন। আমি গেছিলাম জয়কৃষ্ণ লাইব্রেরি, প্রায় 200 বছরের, ভারতবর্ষের প্রাচীনতম লাইব্রেরি, এশিয়ার প্রাচীনতম ফ্রি রিডিং লাইব্রেরি। সেখানে গিয়ে তারা কারা পা রেখেছিলেন সেই মাটিতে? ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। ওটা আমার জন্য পুণ্যভূমি, ওখানকার মাটি তো মাথায় লাগিয়ে বেরোবো। আমাকে ওই উত্তরপাড়া ফিরিয়ে আনতে হবে। যে উত্তরপাড়ায় আমি দ্বিতীয় জায়গায় গেছিলাম, শফিউর রহমান, নামই জানেন না, লোক ভুলে গেছে। বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদ, 1952 সালে ঢাকায় গুলি খেয়ে মারা যান। কারণ তৎকালীন পূর্ব পাকিস্তান, তারা বলেছিলেন যে উর্দু হবে রাজভাষা, আর
এই আমাদের শহীদ বলেছিলেন না বাংলা হবে রাজভাষা, যে আন্দোলন হয়েছিল তাতে উনি গুলি খেয়ে মারা যান। ওনার বাড়িতে গেছিলাম। বাঙালির তো ওটা একটা স্মৃতিসৌধ, ওটা আমার জন্য মন্দির। বাংলা ভাষার জন্য আমরা বাংলায় কথা বলছি, সে গুলি খেয়ে মারা গেল। সেই বাড়িটা ভগ্নস্তূপ। ওনার খুড়তো ভাইয়ের সঙ্গে কথা হলো, এভরিথিং ইজ নকট, দেখতেই পাবেন। উনি বলছেন যে আপনি আমার বাড়িতে এলেন, আমি ভাবতেই পারিনি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতারা আসে না। আগে তাও কারোর হাত দিয়ে মৃত্যু বার্ষিকীতে 21শে ফেব্রুয়ারি একটা মিষ্টির প্যাকেট, একটা রজনীগন্ধার মালা পাঠাতো। গত 3-4 বছর ধরে তাও হয় না। তো আমি বললাম যে শেষবার যে বিধায়ক ছিলেন কাঞ্চন পাল, তিনি এসেছেন। ভদ্রলোক কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তাকে বললেন বাবা আমি তো জানি না সে কে। আর এত তার জনসংযোগ কম। শুধু জনসংযোগ নয়, সে শ্রদ্ধাই তো নেই। খুব শ্রদ্ধাটা খুব স্বাভাবিক ব্যাপার। পড়াশোনার সঙ্গে তো আজকের শাসক দলের কোনো সম্পর্ক নেই, তখন কি করে শ্রদ্ধা করবে? আমি ওই ভদ্রলোককে প্রণাম করে আমি একটা বার্তা দিতে চাইলাম যে এখান থেকে আমি এই মাটি মাথায় ছুঁয়ে আমি শুরু করছি। আর এটা বোঝাতে চাইছি মানুষ বুঝুক, এই যে আমাদের নামে রটানো হয় ভারতীয় জনতা পার্টিকে আমরা বহিরাগত। আরে ঘরের ছেলে, ভাষা শহীদ, তাকে তোমরা ভুলে গেছো। তার বাড়ি খণ্ডার হয়ে গেছে জঙ্গলের। তার খুড়তো ভাই খেতে পায় না ভালো করে। আর আমি বহিরাগত, আমার তো জন্ম তো কল্যাণী। কল্যাণী রঞ্জন। আমি কল্যাণী রঞ্জন, গঙ্গাপাড়ের। তো এই বার্তাটা আমি দিতে গেলাম যে দেখুন, আমাদের বলা হয় আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি। অফিসিয়ালি যদি দেখেন তাহলে তো আমি হিন্দু, আমি তো ব্রাহ্মণ। আমি ওই ভদ্রলোকের পা ছুঁয়ে প্রণাম করে আমি ওখান থেকে র্যালি শুরু করলাম। এপিজে আব্দুল কালাম মুসলিম, তো ওস্তাদ আমজাদ আলী খান সাহেব মুসলিম, দিলীপ কুমার সাহেব মুসলিম, শুধু ওটাই পরিচয়? আর আগে তো আমরা জানতাম যে জিহাদিদের বা টেরোরিস্টদের টাইটেল হতো খান, সিদ্দিকী, রহমান, এইসব তো নাম আমরা সারা জীবন করে এসছি। এখন কিন্তু খুব ধীরে এই টেরোরিস্টদের সারনেম গুলো বদলে গেছে। এখন ব্যানার্জি হয়ে গেছে সারনেম, বসু হয়ে গেছে, চ্যাটার্জি, মুখার্জি হয়ে যাচ্ছে সব। আমাদের লড়াই এর বিরুদ্ধে। আপনি বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম 100 দিনে প্রথম 3টে কাজ আপনি কি করতে চান বা কি করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি তো আর অন্যান্য রাজনৈতিক দলগুলো নয়, এটা আমাদের কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হয়। এবং জানি হয়তো আপনার মনে হবে খুব এই একই ঘিসা পেটা কথায় উত্তর দিচ্ছি, কিন্তু এটা ঘটনা। ভারতবর্ষে আমি অন্তত মনে করি, আমি তো ডিসিপ্লিন একটা ফৌজের লোক। ফৌজে তো পঞ্চায়েতই চলে না যে সবাই নিজের নিজের মতামত দেবে। সিনিয়র মোস্ট কমান্ড যা ডিসিশন দেবে আমরা তাতে করি। আমাকে যদি বলে প্ল্যান দেওয়াতে আমি দেবো, সেখানে একবার প্রশ্ন করবো না যে আমি কেন দিচ্ছি, পৌলমি কেন দিচ্ছে না। নো ওয়ে। আমাদের ভারতবর্ষে আমি মনে করি একমাত্র মানুষ যার মানে স্বপ্ন দেখার অধিকার রয়েছে বা যিনি স্বপ্ন দেখতে পারবেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা প্রতি কটা মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকি বা সমর্থন করি বা পদাধিকারী। আমাদের কাজ হলো ওই স্বপ্নটাকে সফল করার। যে ভারতবর্ষে একসময় 26 নভেম্বর হওয়ার পর আমরা ভয়ঙ্কর প্রেসার করেছিলাম তৎকালীন মনমোহন সিং সরকারকে, কে আমরা বদলা নেই। ভারতে এসে এরকম ভাবে 26/11-তে বম্বেতে 150-200 লোক, তার আগে লাগাতার হচ্ছিল ট্রেন ব্লাস্ট, কখন এই ব্লাস্ট ওই ব্লাস্ট, এর বদলা নিতে হবে। তখন আমাদের বলা ছিল না 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 না, কোনো অ্যাকশন নয়, আপনারা ফাইল বানান, ডোসিয়ার বানান, বিশ্বের সামনে প্রমাণ করাতে হবে যে পাকিস্তান কে প্রমাণটা কার কাছে করতে হবে, আমেরিকা। যথাযোগ্য যা হয়েছে যে ভারতের সরকার আর আমরা ডসিয়ার বানিয়ে পৃথিবীর দরজায় দরজায় ঘুরেছি। ওই হতো না 70 স্বাধীনতার পরে বাংলার যারা বয়স্ক লোকরা আছেন জানবেন যে কলকাতার রাস্তায় রাস্তায় একটা আওয়াজ হতো, মা একটু ফ্যান দে না, ফ্যান ভাত। তো ভারত ওই বিশ্বের দরজায় দরজায় ঘুরেছে, একটু ন্যায় বিচার দেনা। আর এই অপারেশন সিঁদুরে আমরা কিন্তু ঘরে ঢুকে মেরে এসেছি।
এবং তারপর সাংসদদের টিম বানিয়ে সারা পৃথিবীতে পাঠিয়েছি পৃথিবীর লোকদের বোঝাতে যে ভারতে এসে যদি ভারতের মানুষের রক্ত ঝরে আমরা তোমার ঘরে ঢুকে মারবো, এবং তার জন্য আমাদের কারণ অনুমতির দরকার নেই। এই যে জায়গাটা, এই যে বিশ্বগুরু, এবং সেটা কি শুধু মিলিটারি পাওয়ারে একটা দেশ আগে হয় না, তার অর্থনৈতিক শক্তি, তার রাজনৈতিক শক্তি, জিও পলিটিক্সে তার কন্ট্রোল, তার হিউম্যান রিসোর্স। পৃথিবীতে ভারতের হিউম্যান রিসোর্স সমস্ত রাষ্ট্রের কাছে এখন একটা বিপদ, কারণ ভারতের হিউম্যান রিসোর্স যেরকম জায়গায় যাচ্ছে 2030 ভারত বিশ্বগুরু হবে। তো স্বপ্ন উনি দেখেন, আমরা পূরণ করি। তবে হ্যাঁ, যেটা স্পেসিফিক আনসার উত্তরপাড়ার মানুষদের জন্য, দেখুন যেটা কেন্দ্রীয় প্রকল্প সেগুলো তো হবেই। যে উত্তরপাড়ায় বা পুরো হুগলি জেলাতে মাননীয় সাংসদ রচনা ব্যানার্জি ছাড়া আর কোনো কেউ কোনো কারখানার চিমনি দিয়ে ধুয়ো দেখতে পারেননি, সেখানে আমরা ধুয়ো দেখাবো। যে উত্তরপাড়া বা হিন্দ মডেল এলাকার মানুষের ঘুম মাখতো ফ্যাক্টরির সাইরেনের আওয়াজে সেই দিন আবার ফিরে আসবে। আমি নিজে তো হিন্দ মোটরে সভা করেছি, গেছি। যে হিন্দ মোটর একদিন সারা ভারতবর্ষে বাংলার গর্ব ছিল, সেখানে যান আপনারা, কভার করুন, শ্মশান হয়ে রয়েছে, ভাঙা চোরা বিল্ডিং। সেখানে আবার কিছুদিন আগে দুর্ভাগ্যজনক বলতে বাধ্য হচ্ছি, একটু ভয়ঙ্কর ঘটনা ঘটে একটি মেয়ের সঙ্গে, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এগুলো বদলাতে হবে। রাত 8টার পর মেয়েরা বেরোতে পারবেন না, মুখ্যমন্ত্রীর বয়ান। আমি দেখবো রাত 8টার পর উত্তরপাড়ার কোনো মেয়ে বাইরে গেলে তার সঙ্গে যদি কিছুই হয় বা কিছু হওয়ার উপক্রম হয়, আমি এই লাল চুল তৃণমূল গুন্ডাদের ওই যোগীজির যে ওষুধ, সেই ওষুধটা এনে দেবো। আপনি একটা কথা বললেন টু বি স্পেসিফিক, যে 1 মাস সময় দেবেন, 1 মাস করে, সেই ব্যাপারটা যদি একটু না, ব্যাপারটা হচ্ছে দেখুন, এর জন্য মুখ্যমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর অনুমতি দরকার হয় না, এর জন্য প্ল্যানিং কমিশনের দরকার হয় না। আই নো, যেহেতু আমি ফোর্সে রয়েছি, বহু আইপিএস অফিসার, সিনিয়র পুলিশ অফিসার আমার বন্ধু। এটা হচ্ছে ফোর্সে, আর্মিতে, পুলিশে পার্কোলেট ডাউন হয়, ওপরে যেটা চিন্তা করে নিচে সেটা আসে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, এর জন্য পয়সার দরকার হয় না, এই ফোর্সই কাজ করবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এক সময় আতিক আহমেদ বলে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল উত্তরপ্রদেশে। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের অবস্থা নিয়ে কত সিরিয়াল হয়ে যাচ্ছে, মির্জাপুর, টির্জাপুর ইত্যাদি। মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব, আর ওই আতিক আহমেদ, গুগল সার্চ করুন সবাই পেয়ে যাবেন। আতিক আহমেদ তার একটা রাজনৈতিক সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব আতিক আহমেদের কুকুরের সঙ্গে হাত মেলাচ্ছে। মেসেজটা কি যাচ্ছে? আতিক আহমেদ একজন পুলিশ অফিসার, তার বাড়িতে এসেছিল যে আপনাকে অ্যারেস্ট করব। তাকে মেরে যেরকম ভাবে পাঠার ছাল ছাড়ানো হয়, ওরকম ছাল ছাড়িয়ে রাস্তায় লটকে দিয়েছিল। एसएसपी के फोन করে বলেছিল, कप्तान तेरा आदमी को लटका दिया, आगे से बोल देना कि मेरा घर में आने का हिम्मत नहीं करे, ऑन रिकॉर्ड। ওর একটা কেসের এগেনস্টে এলাহাবাদ হাইকোর্টের 11 জন বিচারপতি তারা বলেছে না, আমরা এই কাজ নিতে পারবো না। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। সেই আতিক আহমেদকে মুখ্যমন্ত্রী হওয়ার 15 দিনের মধ্যে, কোনো গোপন সভা থেকে নয়, বিধানসভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথজি বলেছিলেন যে मिट्टी में मिला देंगे, और मिट्टी में मिला भी दिया। मुख्तार आंसारी मिट्टी में मिला देंगे, मिट्टी में मिला दिया। এখন উত্তরপ্রদেশের গ্যাংস্টার ছোট মোটো বড় তারা না মাঝে মাঝে গিয়ে পুলিশ স্টেশনে ধর্ণা দেয়, আমাদের অ্যারেস্ট করুন, আমাদের জেলে পাঠিয়ে দিন। কেন? বলছে এসটিএফ কখনোই মেরে দেবে। আজকে উত্তরপ্রদেশে কোথায় ক্রাইম রেট? পুলিশ পারে। আমাদের পুলিশকে ডেকে যে বললাম আইসক্রিম খাইয়ে বলবো যে 30 দিন টাইম দিচ্ছি, আপনারা আমার কথা শুনেও চলবেন না, কারোর কথা শুনে চলবেন না। বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি কিচ্ছু দেখবেন না। সংবিধান, আইনের শাসন, আর শাসকের আইন যদি চালাতে যান, আমরা যদি শাসক থাকি, আমি প্রমিস করছি আমি কোনোদিন শাসকের আইন চালাবো না, আইনের শাসন চালাবো। যেটা সে মানবে না, তাকে বিসর্জন দেওয়ার জন্য পবিত্র গঙ্গা রয়েছে, সেটা আমি করবো। আপনি একটা কথা বললেন, আজকে আমরা যেখানে সাক্ষাৎকারটা সংগঠিত করছি একদম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, এই যে নারী নিরাপত্তার প্রশ্নটা এই মুহূর্তে পশ্চিমবাংলায় একটা বড় প্রশ্ন। দীপাঞ্জন, আমরা সবসময় আপনাকে সোচ্চার হতে দেখেছি এই নারী নিরাপত্তার ব্যাপারে। আমি বলবো, আপনি এক্ষুনি একটি খুব বড় কথা বললেন যে যদি আমি ক্ষমতায় এখানে আসি, তারপরে যদি কোনো মেয়ে রাত্রি 8টার পরে বেরিয়ে বিপদে পড়ে, আমার দুগালে দুটো থাপ্পড় মেরে যাওয়ার কথা। আবার বলছি, রিপিট করছি, তাহলে আমি কি জন্য আছি? আমাকে কেন ওরা নির্বাচিত করেছে?
এই যে একটা নির্বাচনের কত হাজার কোটি টাকা খরচা হয় জানো? সে খরচাটা যায় কোথা থেকে? কেন্দ্রীয় সরকার তো নোট ছাপাচ্ছে না, এই সাধারণ মানুষের করদাতা। একটি মেয়ে, তারও সে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, সে একটা টুথপেস্ট কিনলো তার থেকেও কর যায়, জিএসটি যায়। সেই টাকায় তারা যদি আমাকে মনোনীত করে, আমার কাজটা কি? লাল বাতি গাড়ি চালিয়ে 4টে হুটার নিয়ে, আমি বলেওছি আবার বলছি, নির্বাচন চলাকালীন, নির্বাচনের পরে যদি, জানি না আগে কি হবে, যদি বিধায়ক হতেও পারি, আমি প্রমিস করছি গঙ্গার ধারে বসে ক্যামেরা, আমার সঙ্গে কোনোদিন একটাও সিকিউরিটি থাকবে না, না সেন্ট্রাল ফোর্স না পুলিশ। যদি রাজ্যের প্রতিটা মানুষের সঙ্গে, প্রতিটা মহিলার সঙ্গে, প্রতিটা মেয়ের সঙ্গে সিকিউরিটি দিতে পারি, তাহলে সিকিউরিটি নেবো, নাহলে নেবো না। এটা তো কমন বার্তা। মানে আমার রাজ্যে, আমার আইন শৃঙ্খলায় এত ভয় আমার, যে আমাকে 4টে সিকিউরিটি নিয়ে ঘুরতে হচ্ছে, আমি তো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কেন? এটা আমি করতে দেবো না। নতুন ট্রেন্ড সেট। জানি না, আই ডোন্ট কেয়ার। আমরা ফোর্সে কাজ করেছি, উই ডোন্ট কেয়ার কে লোকে কি ভাবছে, মিডিয়া কি বলছে, টিআরপি, আই ডোন্ট কেয়ার। আমি আমার নিজের মতো চালাবো। একটা প্রশ্ন খুব উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দিল্লির জমিদাররা আমার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে, দিল্লিতে যারা বসে রয়েছে তারা শাসন ক্ষমতা চালাচ্ছে না, তারা জমিদারিত্ব করছে, এবং তিনি বলছেন বাংলার নির্বাচনের পরে আমার টার্গেট দিল্লি, দিল্লি দখল করব। একটা খুব ভালো সিরিয়াল দেখতাম আমরা আমাদের অল্প বয়সে, মুঙ্গেরি লাল কি হাসিন সপনা। এই মুঙ্গেরি লাল কা হাসিন সপনা ওনাকে বলুন দেখতে। আর সংবিধান উনি যদি পড়ে থাকেন, উনি জানেন, গলায় কালো মাফলার জড়িয়ে তো গেছিলেন সুপ্রিম কোর্টে, তো সংবিধানের সর্বোচ্চ জায়গা, কি প্রসাদ পেয়েছেন উনি জানেন। এই সমস্ত কথা একটা ভয়ঙ্কর হতাশার থেকে হয়, আতঙ্কর থেকে হয়। নাহলে আমার মতো একটা সাধারণ, অত্যন্ত স্টুপিড কমন ম্যান, তার কোথায় কোনো স্ক্যান্ডাল আছে কিনা তার জন্য ঝাঁপিয়ে পড়েছে আইটি সেল, তৃণমূলের, সিপিএম এর, কংগ্রেসের, আর কিচ্ছু খুঁজে না পেয়ে কেউ বলছে ইনি কংগ্রেস করতেন, কেউ বলছে সিপিএম করতেন। আমি তো বলেছি, আমাকে ওই, আই থিঙ্ক তৃণমূলের আইটি সেল বলেছে যে এ তো ডিওয়াইএফ করতো, এবং থ্যাংক গড এটা বলেনি যে আমি শেখ শাহজাহানের গ্যাংয়ে ছিলাম। আর এটা তো পুরনো প্রবাদ যে 20, 22, 25 বছর বয়সে কেউ যদি বামপন্থী রাজনীতি না করে, তাহলে বলতে হবে তার হৃদয় নেই। আবার 30 বছর পরেও যদি কেউ বামপন্থী রাজনীতি করে, বলতে হবে তার মস্তিষ্ক নেই। ইডিয়েট ভাই, আমার দুটোই আছে, আমার হৃদয়ও আছে, আমার মস্তিষ্কও আছে, তাই বাম থেকে রামে এসেছি। এদের দ্বিচারিতা তো দেখেছি। একজন এনএসজি কর্তা। হ্যাঁ, তোমাকে ভেরি ইন্টারেস্টিং মজা পড়ে, আমি জানি না সত্যি না মিথ্যা, সেটা উত্তরপাড়ার লোক বলবেন। উত্তরপাড়ায় কোন নগরে সম্ভবত লোকে মজা করেই বলে যে লেনিনের দাঁত নাকি ওখানেই পোতা আছে। ঠিক আছে, লেনিনের দাঁত পোতা আছে, তোমাদের ক্ষমতায় কোনো নেই, তোমাদের স্বপ্নে ভাবনি যে তাহলে 1.5 কিলোমিটার দূরে বাংলা ভাষা শহীদের প্রথম ঘর, তোমরা আবার সংখ্যালঘুর কথা বলো। অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য তো সংখ্যালঘু মানে হচ্ছে দুধেল গাই। আমি এই এতগুলো যে নাম বলেছিলাম না, ওস্তাদ আমজাদ আলী খান, জাকির হোসেন, দিলীপ কুমার, কারোর সম্পর্কে 1.5 লাইন কথা গঙ্গার পাড়ে বসে দুজনে কথা হোক, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর দীপাঞ্জন বহিরাগত, 2 মিনিট 3 মিনিট। মুখ্যমন্ত্রীকে একদম সরাসরি বার্তাটা দিচ্ছেন তো 2 মিনিট আপনার সাথে আলোচনা করার জন্য সংস্কৃতি। এই যে বইয়ের লাইব্রেরির কথা বললাম, জয়কৃষ্ণ লাইব্রেরি, 2 লক্ষ বইয়ের মধ্যে থেকে মমতা ব্যানার্জি 10টা বই তুলে নিন, মাননীয় মমতা ব্যানার্জি 10টা বই তুলে নিন, যে 10টা আপনি পড়েছেন। আমিও 10টা বই তুলে নেবো যেগুলো আমি পড়েছি, আর 8 ঘন্টা অন ক্যামেরা দুজনে বইগুলো নিয়ে একটু আলোচনা করি। চ্যালেঞ্জ করছি, আমি রাজনীতি ছেড়ে বাড়ি চলে যাব, আমি তো বহিরাগত। বাংলা সংস্কৃতি কি জানেন বলুন তো? কাদের উনি, মানে কাদের লোকজনকে আমি নাম নিয়ে এদের কি বিখ্যাত করব বা কুখ্যাত করব? বাংলায় এমন অবস্থা করেছেন, একটা সময় বাংলায় বুদ্ধিজীবী বলতে বোঝাতো, আমরা সম্মান করতাম, আর এখন বুদ্ধিজীবীটা গালি হয়ে গেছে। উনি করেছেন, কিছু মানুষ মেরুদণ্ড বিক্রি করেছেন। কোথায় বাংলা চলে গিয়েছে বলতে পারো, ভাবতে পারো? এই উত্তরপাড়াতে, হুগলি জেলাতে কোন কোন মানুষ এসেছে? রাসবিহারী ঘোষ, আশুতোষ মুখার্জি, জিরাট বলাগড়,
কি সমস্ত মানুষের জন্ম দিয়েছে এই হুগলি, শ্রীরামপুর, চন্দননগর, রাসবিহারী বসু। আমি সব থেকে বলি, আমার সব থেকে পৃথিবীতে যদি শ্রদ্ধার কোনো মানুষ থাকেন, তিনি বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু। কজন গেছেন চন্দননগরের ওই মাটিগাত ওনার বাড়িতে? কে জানেন ওনার নাম? শ্রীশচন্দ্র ঘোষ। বাংলার কথা বলে নাম জানেন শ্রীশচন্দ্র ঘোষের? এই সমস্ত লোকদের আমি কৃপা করি। ইভিএম মেশিনকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন ইভিএম মেশিন হ্যাক হতে পারে, এই ভয়টা এই মুখ্যমন্ত্রী একবার 2002 সম্ভবত পার্লামেন্টে গিয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলেছিল যে বিনা সচিত্র কার্ড ভোট হবে না। আবার এসআইআর এ উনি বিরোধিতা করেন। ডক্টর জেকিল আর মিস্টার হাইডের গল্প পড়েছো? বিখ্যাত গল্প। দিনের বেলা ডক্টর জেকিলের মতো সদাশয় শিক্ষিত বুদ্ধিমান মানুষ নেই, আর রাত্রের বেলায় মিস্টার হাইড মানুষকে মারতে যেতেন। উনি এই দ্বিচারিতায় ভুগছেন। মুখ্যমন্ত্রীকে প্রচার থেকে বিরত রাখার কথা বলছেন সুকান্ত মজুমদাররা দিল্লিতে। না, সুকান্ত বাবুরা যদি বলেছেন, আমি এটা সর্বান্তকরণে সমর্থন করি অন্য অ্যাঙ্গেলে। প্রথমত, বয়স তো বহু হয়েছে, একটা সাংঘাতিক আতঙ্ক ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। 15 বছরে উনি যা যা অন্যায় করেছেন, এই কামদুনির আমাদের বোনটি অভয়া, এদের অতৃপ্ত আত্মা ওনাকে ঘুমাতে দেয় না। হাজার হাজার বাঙালি শিক্ষিত ছেলেমেয়েরা দিনের পর দিন রাস্তায় বসে কেঁদেছে। এদের দীর্ঘশ্বাস, এদের অভিশাপ ওনাকে ঘুমাতে দেয় না। শরীর খারাপ, মানসিকভাবে বিপর্যস্ত, এবং উনি তো দেখতে পাচ্ছেন, যেটাকে ওই সাহিত্যের ভাষায় বলে না, স্টিলের একজোড়া মকরমুখী বালা, যেটাকে তোমরা ইংরেজিতে হ্যান্ডকাফ বলো, তো দেখতে পাচ্ছেন। আমার শেষ একটা ছোট্ট প্রশ্ন, উত্তরপাড়ার মানুষের জন্য এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি কাউকে বলছি না, এখন অব্দি বলিনি যে আপনি আমাকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন। আমরা বলতে এসছি, আমরা আপনাকে একটা পরিবর্তন দেখাচ্ছি। যেটা চলছে এই রাত, আপনি রাত 8টার পরে আপনার বাড়ির মেয়ে যদি পাড়ার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে যায়, আপনি ভয়ে থাকবেন। এটা পরিবর্তন করতে হবে। উত্তরপাড়ার মানুষ, মুমূর্ষু মানুষ, যখন জেনারেল হসপিটালে, ডিস্ট্রিক্ট হসপিটালে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, কলকাতায় রেফার করা হচ্ছে। এই কলকাতা থেকে উত্তরপাড়া, আমি পরশুদিন কলকাতায় গেছিলাম রাজ্য কমিটির অফিসে, অন্তত 20খানা অ্যাম্বুলেন্স আমায় ক্রস করেছে উত্তরপাড়া থেকে কলকাতায়। আমাকে এই অ্যাম্বুলেন্স গুলো বন্ধ করতে হবে। উত্তরপাড়ার চিকিৎসা, উত্তরপাড়ার মানুষের চিকিৎসা এখানে হবে। হসপিটালগুলোকে দালালিগিরি করতে দেবো না। কোথায় আমরা উত্তরপাড়ায় গেছি? এই পরিবর্তনটা উত্তরপাড়ার মানুষ, তারা যদি মনে করে যে আমরা চাই, আমরা করব, আপনারা পারবেন। আমি একবারও বলবো না আপনি আমাকে ভোট দিন, আমাকে ভোট দেবেন না। আপনার যদি মনে হয় যে দীপাঞ্জন যেগুলো বলছে সেগুলো ঠিক না, আপনি ভোট দেবেন না। আপনার যদি মনে হয় যে আপনার মেয়ে বাড়ি থেকে বেরোলে সে ফিরে আসবে না, আরেকটা অভয়া হবে, ঠিক আছে, আপনি আমায় ভোট দেবেন না। আপনার যদি এটা মনে হয়, আপনি যদি এতে রাজি থাকেন যে আপনার ছেলে 10,000, 12,000 বা 8,000 টাকার এখানেই মাইনা পাবে, বা এই 1,500 টাকার বেকার ভাতা পাবে, আপনি আমাকে ভোট দেবেন না। আর আপনি যদি মনে করেন না এগুলো সব বদলাবে, তার জন্য পরিবর্তন দরকার, তাহলে আপনারা আমাকে আশীর্বাদ করবেন।